তাহলে আমরা সাম্যধ্রুবক পড়ছিলাম। এবার আমরা পড়ব সাম্যধ্রুবকের বৈশিষ্ট্য এবং গুরুত্ব। দেখো সাম্যধ্রুবকের বৈশিষ্ট্য এবং গুরুত্ব। তাহলে সাম্যধ্রুবকের বৈশিষ্ট্য এবং গুরুত্ব এটা আমরা পড়ব। কিরকম? দেখো সাম্যধ্রুবকের বৈশিষ্ট্য ওয়ান হচ্ছে, বৈশিষ্ট্য বলতে কি না, নির্দিষ্ট উষ্ণতায় কোনো উভয়মুখী বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান নির্দিষ্ট। নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান নির্দিষ্ট। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে সাম্যধ্রুবকের মান বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে প্রথমে কি বললাম, নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রুবকের মান নির্দিষ্ট। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে সাম্যধ্রুবকের মান বৃদ্ধি বা হ্রাস পায়। যেরকম তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে সাম্যধ্রুবকের মান বৃদ্ধি পায়, তাপদাহী বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে সাম্যধ্রুবকের মান হ্রাস পায়। এক। দুই, নির্দিষ্ট উষ্ণতায় কোনো উভয়মুখী বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান অনুঘটকের উপস্থিতিতে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ অনুঘটকের উপস্থিতিতে সাম্যধ্রুবকের মান বৃদ্ধি বা হ্রাস পায় না। তাহলে কি হলো, নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট উভয়মুখী রাসায়নিক বিক্রিয়ার অনুঘটকের উপস্থিতিতে সাম্যধ্রুবকের মান কিন্তু নির্দিষ্ট। অর্থাৎ অনুঘটকের উপস্থিতিতে সাম্যধ্রুবকের মান বৃদ্ধি বা হ্রাস পায় না। অনুঘটক কি করছে না, কোনো উভয়মুখী রাসায়নিক বিক্রিয়ার দুটি বিক্রিয়াকে গতিকে ত্বরান্বিত বা মন্দীভূত করতে পারে। এটা হচ্ছে অনুঘটকের উপস্থিতিতে সাম্যধ্রুবকের মান নির্দিষ্টই থাকে। এবারে কি হচ্ছে, কোনো উভয়মুখী বিক্রিয়াকে আমরা যেভাবে প্রকাশ করব, 3 নম্বর পয়েন্টটা, কোনো উভয়মুখী বিক্রিয়াকে আমরা যেভাবে প্রকাশ করব তার সাম্যধ্রুবকের মান সেইভাবেই প্রকাশিত হবে। তাহলে আমি 3 নম্বর পয়েন্টটাকে একটা গুরুত্বপূর্ণ চিহ্ন দিয়ে রাখছি। কিরকম বললাম না, কোনো উভয়মুখী বিক্রিয়াকে যেভাবে প্রকাশ করব তার সাম্যধ্রুবকের মানও সেইভাবেই নির্ণীত হবে। 4, কোনো উভয়মুখী বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান সম্মুখমুখী বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান এবং পশ্চাৎমুখী সাম্যধ্রুবকের মান একে অপরের অনন্য। তাহলে কি বললাম, কোনো উভয়মুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান বিপরীতমুখী বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান একে অপরের অনন্য। আমি আরেকবার বলছি, নির্দিষ্ট উষ্ণতায়, প্রথম পয়েন্ট, নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান নির্দিষ্ট। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে সাম্যধ্রুবকের মান বৃদ্ধি পায়। তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে সাম্যধ্রুবকের মান বৃদ্ধি পায়। তাপদাহী বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে সাম্যধ্রুবকের মান হ্রাস পায়। 2, নির্দিষ্ট উষ্ণতায় কোনো উভয়মুখী বিক্রিয়ার অনুঘটকের উপস্থিতিতে সাম্যধ্রুবকের মান নির্দিষ্টই থাকে। অনুঘটকের উপস্থিতিতে সাম্যধ্রুবকের মান বৃদ্ধি বা হ্রাস পায় না। অনুঘটক কি করছে না, সম্মুখ এবং বিপরীতমুখী বিক্রিয়ার হারকে জাস্ট ত্বরান্বিত কিংবা মন্দীভূত করতে পারে। 3 নম্বর কি বললাম, কোনো উভয়মুখী বিক্রিয়াকে যেভাবেই প্রকাশ করা হবে সাম্যধ্রুবকের মান সেইভাবে নির্ণীত হবে। 4, চতুর্থ পয়েন্ট কি বললাম না, কোনো উভয়মুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার ধ্রুবক একে অপরের অনন্য। 4 নম্বর হলো। তাহলে আমরা এই 3 আর 4 আমরা প্রমাণ করব যে কোনো উভয়মুখী বিক্রিয়াকে যেভাবে প্রকাশ করা হবে তার সাম্যধ্রুবকের মান সেইভাবেই নির্ণীত হবে। এটা আমি প্রমাণ করছি। দেখো, কোনো উভয়মুখী বিক্রিয়াকে যেভাবেই প্রকাশ করব তার সাম্যধ্রুবকের মান সেইভাবে নির্ণীত হবে। ধরো মনে করো কোনো একটা উভয়মুখী বিক্রিয়া A2 গ্যাস প্লাস B2 গ্যাস রিভার্সিবল, C2 রিভার্সিবল আমি ধরলাম হয়েছে 2AB হয়েছে। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের
যদি আমি কে সি ওয়ান ধরি বা এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান যদি আমি কে ওয়ান ধরি, তাহলে কে ওয়ান ইকুয়াল টু কি বেরোবে? সাম্য ধ্রুবকের মান ভরক্রিয়া সূত্র নিয়ে আমরা পেয়েছিলাম না, বিক্রিয়াজাত পদার্থের আণবিক গাঢ়ত্ব অর্থাৎ কনসেন্ট্রেশন অফ এ বি হোল টু দি পাওয়ার 2। মনে রাখবে এইখানে যে অনুসংখ্যাটা থাকবে সেই অনুসংখ্যাটা কনসেন্ট্রেশনের পাওয়ারে চলে যাবে, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ এ বি আমরা জানি সবসময় বিক্রিয়াজাত পদার্থের আণবিক গাঢ়ত্ব ডিভাইডেড বাই বিক্রিয়ক পদার্থের সক্রিয় পরের অনুপাত। অর্থাৎ এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কে ওয়ান, এটা হচ্ছে সাম্য ধ্রুবক কে ওয়ান ইকুয়াল টু হবে কনসেন্ট্রেশন অফ এ বির স্কোয়ার বাই কনসেন্ট্রেশন অফ এ টু ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু। উল্লেখ করে দেবে যেখানে এ বি কনসেন্ট্রেশন অফ এ বি হচ্ছে এ বি এর মোলার গাঢ়ত্ব আর কনসেন্ট্রেশন অফ এ টু হলো কি কনসেন্ট্রেশন অফ বি টু সমান কি বলে দেবে। তাহলে এইটা হলো কে ওয়ান। কিন্তু যদি আমি এই বিক্রিয়াটাকে যদি আমি একটু অন্যভাবে প্রকাশ করি, মানে আমি সেই বিক্রিয়াজাত পদার্থ এ বি উৎপন্ন করব, কিন্তু আমি বিক্রিয়াটাকে দেখো আমি প্রমাণ করতে যাচ্ছি কোনো উভয়মুখী রাসায়নিক বিক্রিয়াকে যেভাবেই প্রকাশ করা হবে তার সাম্য ধ্রুবকের মান সেইভাবে নির্ণীত হবে। এটা হচ্ছে প্রমাণ করতে হবে তোমাকে। তাহলে এই বিক্রিয়াকে যদি আমি এইভাবে লিখি, হাফ এ টু জি প্লাস হাফ বি টু জি ইকুইভ্যালেন্ট টু হবে রিভার্সিবল হয়ে যাবে এ বি, হবে কি না? অর্থাৎ 1 মোল করেছিল তখন আমরা 2 মোল পেয়েছিলাম, হাফ মোল করে যখন নিব তখন 1 মোল এ বি পাবো। অর্থাৎ তখন এবং এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক যদি কে টু হয়, তাহলে কে টু ইকুয়াল টু হবে কনসেন্ট্রেশন অফ এ বি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ টু হাফ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু হাফ। অর্থাৎ দেখো কে টু ইকুয়াল টু, অর্থাৎ আমরা লিখতে পারি কে টু ইকুয়াল টু রুট ওভার কে ওয়ান প্রমাণিত। তাহলে দেখো একই বিক্রিয়াকে যখন আমি এইভাবে প্রকাশ করছি, একই বিক্রিয়া যত উৎপন্ন হচ্ছে, যখন আমি এইভাবে প্রকাশ করছি তখন কিন্তু আমি সাম্য ধ্রুবক কে ওয়ান পেয়েছি এটা। আবার যখন আমি এই বিক্রিয়াটাকে এই একই জাতীয় বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছি, যখন আমি বিক্রিয়াটাকে এইভাবে প্রকাশ করছি তখন আমি কে টু ইকুয়াল টু পাচ্ছি এইটা। অর্থাৎ তখন কে টু ইকুয়াল টু রুট ওভার কে ওয়ান করলে হচ্ছে কে টু। এটাই হচ্ছে দেখো আমরা প্রমাণিত করলাম কোন রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে প্রকাশ করা হবে তার সাম্য ধ্রুবকের মান সেইভাবে নির্ণীত হবে। এবারে দেখো চতুর্থ নম্বর বৈশিষ্ট্যটা, যে কোনো উভয়মুখী বিক্রিয়ার সম্মুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক বিপরীতমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের একে অপরের অনন্যক। কিরকম? আমি যদি N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস রিভার্সিবল 2NH3 গ্যাস যদি করি, এই বিক্রিয়ার সম্মুখী বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক কি হবে? এই বিক্রিয়ার ক্ষেত্রে ধ্রুবকটা হবে, যদি আমি K1 করি, K1 ইকুয়াল টু হয়ে যাবে, K1 ইকুয়াল টু আসবে NH3 হোল স্কোয়ার বাই হচ্ছে কনসেন্ট্রেশন অফ N2 বাই কনসেন্ট্রেশন অফ H2 হোল কিউব, এইটা আসবে। এখন যদি বিপরীতমুখী, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, আর বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি আসবে না, যদি এটা K1 এটা যদি K2 হয় তাহলে K2 ইকুয়াল টু আসবে কনসেন্ট্রেশন অফ N2 বাই H2 হোল কিউব বাই আসবে কনসেন্ট্রেশন অফ NH3 স্কোয়ার। অর্থাৎ দেখো K2 ইকুয়াল টু হচ্ছে 1 বাই K1
প্রমাণিত হলো। K2 is equal to 1/K1, অর্থাৎ সম্মুখীমুখী বিক্রিয়ার সাম্যধ্রুবক এবং বিপরীতমুখী বিক্রিয়ার সাম্যধ্রুবক একে অপরের অনন্য, একে অপরের অনন্য। এইভাবে আমরা প্রমাণ করতে পারি। এটা একটা বৈশিষ্ট্য। এবারে গুরুত্ব, গুরুত্ব কি হচ্ছে না, মনে করো ধরো একটা বিক্রিয়া কিরকম না, A2G প্লাস B2G রিভার্সিবল টু, ধরো আমি ধরলাম C প্লাস D, CG প্লাস DG, এটা আমি ধরলাম। এক্ষেত্রে আমরা জানি ধরো সাম্যধ্রুবক, ধরো KC ইজ ইকুয়াল টু হবে কনসেন্ট্রেশন অফ C ইন্টু কনসেন্ট্রেশন অফ D ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ A2 বাই কনসেন্ট্রেশন অফ B2, এটা হবে আমরা জানি। তাহলে এই গুরুত্বটা কি বলা যাবে না, যদি KC গ্রেটার দেন 1 হয়, তিনটা কন্ডিশন। প্রথম হচ্ছে KC গ্রেটার দেন 1 যদি আমরা পাই, মানটা যদি KC গ্রেটার দেন 1 হয়, তখন আমরা বলতে পারি অধিকাংশ বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়েছে। যদি KC গ্রেটার দেন 1 হয়, মানে এর মানটা যদি আমি 1-এর বেশি পাই, তখন আমরা বলতে পারবো যে বেশিরভাগ বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়েছে। এবারে মনে করো যদি আমি বলি 2 নম্বর পয়েন্ট, KC লেস দেন 1, এটা যদি হয় তাহলে বলা যেতে পারে অধিকাংশ বিক্রিয়ক পদার্থ অবিকৃত অবস্থায় আছে, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ কম পরিমাণে উৎপন্ন হয়েছে, অধিকাংশ বিক্রিয়ক পদার্থ থেকে গেছে, অর্থাৎ তখন KC লেস দেন 1। অর্থাৎ KC লেস দেন 1 হলে তাহলে আমরা বলতে পারবো যে কম সংখ্যক বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বিক্রিয়ক পদার্থ অপেক্ষা কম আছে। আর যদি 3 নম্বর পয়েন্ট যদি KC ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে বলতে পারবো 50% বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ 50% বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তখন KC ইজ ইকুয়াল টু 1। এটাই হচ্ছে সাম্যধ্রুবকের গুরুত্ব। অর্থাৎ সাম্যধ্রুবক থেকে আমরা বলে দিতে পারি কোনো বিক্রিয়া কত পরিমাণ বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়েছে, এবং এটা আমরা বলতে পারবো গুরুত্বটা। যার হচ্ছে KC গ্রেটার দেন 1 হলে তখন বেশিরভাগ বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়েছে, KC লেস দেন 1 হলে কম সংখ্যক বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়েছে, এবং KC ইজ ইকুয়াল টু 1 যদি হয়, এখান থেকে আমরা বলতে পারছি যে 50% বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়েছে। এবারে দেখো আমি কয়েকটা রাসায়নিক বিক্রিয়া দিচ্ছি, তোমরা সেখান থেকে ওই বিক্রিয়াটাকে দেখেই তোমরা বলো এদের সাম্যধ্রুবক কি। সাম্যধ্রুবক KC বা KP যাই বলতে পারো। ধরো আমি KC তোমাদেরকে বলছি, ধরো আমি একটা প্রথম বিক্রিয়া দিলাম 1, আমি দিচ্ছি AAG প্লাস BBG রিভার্সিবল CCG প্লাস DDG, আবার দিলাম 2 N2 গ্যাস প্লাস 3H2G রিভার্সিবল 2NH3G, এটা আমি বললাম। আবার বললাম 3 নম্বর CaCO3 সলিড রিভার্সিবল CaO সলিড প্লাস CO2G, আবার বললাম IV NH4I সলিড রিভার্সিবল NH3 গ্যাস প্লাস HI হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা বললাম ধরো লিকুইড, তখন কি হবে HI। এবারে বললাম 5 3Fe সলিড প্লাস 4H2O গ্যাস রিভার্সিবল Fe3O4 সলিড প্লাস
4H2G এইটা। তাহলে দেখো প্রথমে হচ্ছে এই বিক্রিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি কত হবে, এই বিক্রিয়ার কেসি উত্তর দেখো, এটা প্রশ্ন তোমাদের আমি কোশ্চেন কয়েকটা করলাম। এর কেসি কি হবে না, এর কেসি হবে, লিখে নাও, এর কেসি হবে আমরা দেখতে পাচ্ছি কনসেন্ট্রেশন অফ সি, অর্থাৎ এর কেসির মানটা হবে, একটু নিচের দিকে লিখছি, কেসি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ সি হোল টু দি পাওয়ার সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি হোল টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ হোল টু দি পাওয়ার এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি হোল টু দি পাওয়ার বি। দেখো বুঝে নাও, তাহলে প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেসিটা পাবো, আমরা সবসময় বলেছি বিক্রিয়াজাত পদার্থের মোলার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই বিক্রিয়ক পদার্থের মোলার কনসেন্ট্রেশন, আর এইখানে যেগুলো থাকবে সেগুলো পাওয়ারে চলে যাবে। তাহলে আমরা না নির্ণয় করে ভরকের সূত্রের দ্বারা আমরা এই ইকুয়েশনটাই পাবো, তার সাম্যদ্বিভকের মান আমরা এইটাই পাবো। দেখো প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে এইটাই আসবে। এবারে দেখো দ্বিতীয় বিক্রিয়া, তাহলে প্রথম বিক্রিয়াটা আমি মুছে দিচ্ছি। এবারে দ্বিতীয় বিক্রিয়া দেখো, দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেসি কি পাবো, ধরো কেসিটা, তাহলে কেসিটা পাবো, দেখো এখানে আমরা কেসিটা কি পাবো না, কেসিটা পাবো কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া হোল স্কোয়ার ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ N2 ইন্টু কনসেন্ট্রেশন অফ H2 হোল কিউব পাবো। দেখো এইটাই পাবো, এইটা দ্বিতীয় বিক্রিয়ার কেসিটা আমরা এইটা পাবো। দেখে নাও, তুলে নাও, এই যে বিক্রিয়াজাত পদার্থ অ্যামোনিয়া, তার কনসেন্ট্রেশনের হোল স্কোয়ার, কনসেন্ট্রেশন অফ N2 কনসেন্ট্রেশন অফ H2 হোল কিউব, এইটাই আমরা পাবো। এবারে তৃতীয় বিক্রিয়া, তৃতীয় বিক্রিয়াটার ক্ষেত্রে কি পাবো, দেখো এটা হচ্ছে তৃতীয় বিক্রিয়া, এর কেসি কি পাবো না, আমরা নিয়ম মাফিক এইটা হওয়ার কথা, কেসি ইজ ইকুয়াল টু হবে এখানে বিক্রিয়াজাত পদার্থ এইটা মানে কনসেন্ট্রেশন অফ CaO ইনটু হবে কনসেন্ট্রেশন অফ CO2 ডিভাইডেড বাই হবে ক্যালসিয়াম কার্বনেট CO3, এইটাই হওয়া উচিত। এখন দেখো এখানে একটা মজার বিষয় আছে, এই কেসে আমরা এইটাই পেতাম, কিন্তু দেখো এই ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে সলিড অর্থাৎ কঠিন, এই ক্যালসিয়াম অক্সাইডও সলিড অর্থাৎ কঠিন। মনে রাখবে কঠিন এবং লিকুইডের কনসেন্ট্রেশনটাকে 1 ধরা হবে, অর্থাৎ এরও 1 হয়ে গেল, এরও 1, অর্থাৎ এইটা ইকুয়ালটা আমরা পাবো, এগুলো 1 হয়ে গেলে আমরা শুধু পাবো কনসেন্ট্রেশন অফ CO2। মনে রাখবে সলিড এবং লিকুইডের কনসেন্ট্রেশনটাকে 1 ধরা হবে, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ সলিড যদি থাকে তাকে আমরা 1 ধরে নিব, কনসেন্ট্রেশন অফ কোনো লিকুইড জাতীয় পদার্থ উৎপন্ন হয়ে থাকলে তাকেও আমরা 1 ধরে নিব, তারপরে যেটা আছে। অর্থাৎ এই বিক্রিয়াটা, এই তৃতীয় বিক্রিয়ার ক্ষেত্রে এইটা আসা উচিত ছিল, কিন্তু এইগুলো 1 হয়ে গেলে অ্যাকচুয়ালি হবে ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ CO2, অর্থাৎ কেসি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ CO2। এটা কিন্তু হবে না, এগুলো সব 1 করে হয়ে গেল, খেয়াল রাখবে এগুলো 1 হয়ে গেলে শুধু হচ্ছে কনসেন্ট্রেশন অফ CO2। এবারে দেখো চারেরটা, আমি যদি চারেরটা বলি তাহলে চারেরটা কি হবে, চারেরটার ক্ষেত্রে হবে যদি কেসি ইজ ইকুয়াল টু আমরা লিখি তাহলে শুধু আসবে দেখো এ লিকুইড এ সলিড, অর্থাৎ এক্ষেত্রে আসবে দেখো কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া, শুধু কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া হয়ে যাবে। এবারে চারেরটা গেল, এবারে পাঁচেরটা কি হবে, পাঁচেরটাও সেরকম দেখো, এখানে কি হচ্ছে, এইখানে এটা Fe সলিড Fe3O4 সলিড, তাহলে আসবে কেসি ইজ ইকুয়াল টু আসবে এখানে কনসেন্ট্রেশন অফ H2 হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই চলে যাবে কনসেন্ট্রেশন অফ H2O হোল টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে। অর্থাৎ কেসি ইজ ইকুয়াল টু এর ক্ষেত্রে এইটা হচ্ছে 1, এটা 1 হলে 1 সব কেটে যাবে, তাহলে কেসি ইজ ইকুয়াল টু
এই বিক্রিয়ার ক্ষেত্রে এইটা আসবে। এবারে আমরা কি করব না, কোনো একটা উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই কেপি এবং কেসির মধ্যে আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করব। কেপি এবং কেসির মধ্যে আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করব। কেপি এবং কেসি, কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক নির্ণয়। ধরলাম একটা রাসায়নিক বিক্রিয়া এ এ গ্যাস প্লাস বি বি গ্যাস রিভার্সিবল সি সি গ্যাস প্লাস ডি ডি গ্যাস, একটা উভয়মুখী বিক্রিয়া আমরা ধরে নিলাম। তাহলে দেখো, আমরা প্রথমে ধরে নিব বিক্রিয়াজাত পদার্থ সি ডি, বিক্রিয়া পদার্থ এ বি এর মোলার গাঢ়ত্ব আমরা যথাক্রমে এরকম ধরে নিলাম, কনসেন্ট্রেশন অফ এ, কনসেন্ট্রেশন অফ বি, কনসেন্ট্রেশন অফ সি, কনসেন্ট্রেশন অফ ডি ধরে নিলাম। আর কি ধরলাম, আরও ধরব যে এদের অংশচাপ যথাক্রমে আমরা ধরলাম। অংশচাপ কাদের, এর হচ্ছে পিসি পিডি, বিক্রিয়াজাত পদার্থের বিক্রিয়ক পদার্থের হবে পিএ এবং পিবি। তাহলে প্রথমে তোমরা সম্পর্ক প্রতিষ্ঠা করার সময় প্রথমে আমি এই বিক্রিয়াটাকে ধরলাম। বিক্রিয়াটাকে ধরার পরে আমি কি করলাম না, কনসেন্ট্রেশন অফ এ, কনসেন্ট্রেশন অফ বি, কনসেন্ট্রেশন অফ সি, কনসেন্ট্রেশন অফ ডি যথাক্রমে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোলার গাঢ়ত্ব। আর কি ধরলাম, পিসি পিডি পিএ পিবি যথাক্রমে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের অংশচাপ ধরে নিলাম। তাহলে ভরক্রিয়ার সূত্র অনুযায়ী প্রথমে যদি আমি এই বিক্রিয়ার কেসি লিখি, ভরক্রিয়ার সূত্র অনুযায়ী আমরা কেসি যদি লিখি, ভরক্রিয়ার সূত্র অনুযায়ী কেসি সমান কি হবে, মানে কনসেন্ট্রেশন অফ সি হোল টু দি পাওয়ার সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি হোল টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ হোল টু দি পাওয়ার এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি হোল টু দি পাওয়ার বি। এবং কেপি ইকুয়াল টু কি হবে, কেপি ইকুয়াল টু হবে পিসি হোল টু দি পাওয়ার সি ইন্টু পিডি হোল টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই পিএ হোল টু দি পাওয়ার এ ইন্টু পিবি হোল টু দি পাওয়ার বি। এটাকে আমি ইকুয়েশন 1 ধরলাম, এটাকে আমি ইকুয়েশন 2 ধরলাম। তাহলে কেপি কেসি ভরক্রিয়ার সূত্র থেকে আমরা কেপি এবং কেসির মান এটাই হবে। তাহলে আমরা বের করে নিলাম কেপি কেসি, ইকুয়েশন 1 2 ধরে নিলাম। এইবারে দেখো, এইবার আমরা কি করব না, আমরা গ্যাসের সূত্রাবলী থেকে আমরা জানি পিভি ইকুয়াল টু, তোমরা পড়েছো মাধ্যমিকে, পিভি ইকুয়াল টু আমরা জানি এন আর টি। আমি একটু বলে দিচ্ছি, পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, এন হচ্ছে গ্রাম সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম উষ্ণতা, এটা আমরা জানি। বা পি ইকুয়াল টু কি হবে, और P इक्वल टू হবে, और P इक्वल टू N বাই ভি আর টি হবে কিনা, N বাই ভি আর টি, অর্থাৎ P ইক্वल টু N বাই ভি, সেই একক আয়তনে গ্রাম অণু সংখ্যা, একক আয়তনে গ্রাম অণু সংখ্যা আমরা কি বলেছিলাম, আণবিক গাঢ়ত্ব অর্থাৎ মোলার কনসেন্ট্রেশন। তাহলে N বাই ভি জায়গায় আমরা সি লিখতে পারি, সি আর টি আমরা লিখতে পারি P ইকুয়াল টু, অর্থাৎ অংশচাপ সমান মোলার গাঢ়ত্ব ইন্টু আর ইন্টু টি। অতএব আমি বলতে পারি পিএ, এই যে পিএ সবই গ্যাসীয় পদার্থ, পিএ ইকুয়াল টু আমরা বলতে পারি কনসেন্ট্রেশন অফ এ আর টি, আমরা বলতে পারি কিনা। সেরকম পিবি সমান তাহলে কি হবে, পিবি সমান হবে কনসেন্ট্রেশন অফ বি
আর টি হবে, সেরকম পিসি ইজুকাল টু হবে কনসেন্ট্রেশন অফ সি আর টি, আর পিডি ইজুকাল টু হবে কনসেন্ট্রেশন অফ ডি আর টি, এটা হবে। এইবারে দেখো আমরা পেয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে কি না গ্যাসের সূত্র থেকে, অর্থাৎ আমরা আদর্শ গ্যাস সূত্র থেকে আমরা এটা পেলাম। আদর্শ গ্যাস সূত্র থেকে আমরা পেয়েছি, আদর্শ গ্যাস সূত্র থেকে পিভি ইকুয়াল টু এনআরটি, এইখান থেকে আমরা এই মানগুলো বের করে নিলাম। এইবার আমরা কি করব, এই কেপি ইকুয়াল টু এই ইকুয়েশনে আমরা পিএ পিবি পিসির মান আমরা বসাবো। তাহলে কি করব, তাহলে কেপি ইকুয়াল টু কি ছিল না, কেপি ইকুয়াল টু পিসি, অর্থাৎ দেখো কনসেন্ট্রেশন অফ সি আর টি হোল টু দি পাওয়ার কি হয়ে যাবে সি, ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি আর টি হোল টু দি পাওয়ার ডি হয়ে যাবে, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ আর টি হোল টু দি পাওয়ার এ হবে, ইন্টু কনসেন্ট্রেশন অফ বি আর টি হোল টু দি পাওয়ার বি হবে। দেখো এই ওখানে আমরা মানটা এই মানগুলো বসিয়ে দিয়েছি, এই মানগুলো আমরা বসালাম। তাহলে কি হয়ে যাচ্ছে না কেপি ইকুয়াল টু বেরোবে, দেখো কেপি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ সি হোল টু দি পাওয়ার সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি হোল টু দি পাওয়ার ডি, আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি, কনসেন্ট্রেশন অফ এ হোল টু দি পাওয়ার এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি হোল টু দি পাওয়ার বি, নিচে পাবো উপরে পাবো আর টি হোল টু দি পাওয়ার সি প্লাস ডি, এইটা পাবো, নিচে পাবো আর টি হোল টু দি পাওয়ার এ প্লাস বি পাবো, নিচে দেখো আর টি হোল টু দি পাওয়ার এ আর টি হোল টু দি পাওয়ার বি, তাহলে সমান হয়ে গেল। দেখো এইটা কি ছিল, এটাই ছিল কেসি, এটাই হচ্ছে কেসি। তাহলে কেসি এখানে আমরা কি পাবো না আর টি হোল টু দি পাওয়ার সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি, দেখো এটাই পাবো আমরা, আর টি হোল টু দি পাওয়ার সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি, অর্থাৎ কি হলো না কেসি ইন্টু আর টি হোল টু দি পাওয়ার, আমরা এটাকে লিখতে পারি ডেলেন, এটাকে আমরা লিখতে পারি ডেলেন, আর টি হোল টু দি পাওয়ার ডেলেন, যেখানে ডেলেন কি, ডেলেন ইজ ইকুয়াল টু দেখো বিক্রিয়াজাত পদার্থের মোট অণুর সংখ্যা, সি প্লাস ডি মানে কি বিক্রিয়াজাত পদার্থের মোট অণুর সংখ্যা মাইনাস বিক্রিয়ক পদার্থের মোট অণুর সংখ্যা। তাহলে ডেলেন সময় সবসময় হবে বিক্রিয়াজাত পদার্থের মোট অণুর সংখ্যা, বিক্রিয়াজাত পদার্থের মোট অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা মাইনাস বিক্রিয়ক পদার্থের মোট অণুর সংখ্যা, এইটা আমরা পাবো। অর্থাৎ ডেলেন ইজ ইকুয়াল টু বিক্রিয়াজাত পদার্থের মোট অণুর সংখ্যা মাইনাস বিক্রিয়ক পদার্থের মোট অণুর সংখ্যা, এটা মনে রাখতে হবে। অর্থাৎ কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেলেন, এটাই হচ্ছে সম্পর্ক। যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, যে কোনো উভয়মুখী রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কেপি সমান কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেলেন হবে, যেখানে ডেলেন সমান যেটা বলে দিলাম বিক্রিয়াজাত পদার্থের মোট অণুর সংখ্যা মাইনাস বিক্রিয়ক পদার্থের মোট অণুর সংখ্যা। তাহলে দেখো আমরা কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু আর টি হোল টু দি ডেলেন বের করলাম, যেখানে আমি বলছি ডেলেন ইজ ইকুয়াল টু
বিক্রিয়ত পদার্থের মোট অণুর সংখ্যা মাইনাস বিক্রিয়ক পদার্থের মোট অণুর সংখ্যা। তাহলে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি ইকুয়াল টু কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক কেপি ইকুয়াল টু পাবো কেসি ইনটু আর টি হোল টু দি পাওয়ার 11। তাহলে আজকে আমরা এই কেপি কেসির মধ্যে আমরা সম্পর্কটা নির্ণয় করলাম। তাহলে আমরা উভয়মুখী রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় করলাম, যেখানে কেপি ইকুয়াল টু হলো কেসি ইনটু আর টি হোল টু দি পাওয়ার 11, যেখানে ডেলেন হলো বিক্রিয়ত পদার্থের মোট অণুর সংখ্যা মাইনাস বিক্রিয়ক পদার্থের মোট অণুর সংখ্যা। আমরা পরের দিন আরও কিছু রাসায়নিক বিক্রিয়া নিয়ে তাদের কেপি কেসির মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করব।